মানুষ কখনো কখনো টাকার লোভে এমন কাজ করে ফেলে যা তার কল্পনার বাইরেও ছিল। একটা জমিদার বাড়ি, সেখানকার আভিজাত্য, তার ভিতরে লুকানো রহস্য। আর সেই রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ল এক সাধারণ চাকর রামু, যাকে সামান্য টাকার লোভ দেখিয়ে টেনে নিলেন বাড়ির এক আন্টি। কিন্তু এই লোভের পেছনে লুকিয়ে আছে প্রেম, প্রতিশোধ আর এক দগ্ধ করা গোপন খেলা। আজ এখন শুরু করছি আমাদের নতুন গল্প, জমিদার বাড়ির আন্টি গু। উত্তর কলকাতার পুরনো এক মহল, বহুতল জমিদার বাড়ি, উঁচু ফটক, আর ভেতরে প্রবেশ করলে যেন মনে হয় সময় আটকে গেছে 100 বছর আগে। এই বাড়ির মালিক ছিলেন দীনেশবাবু, কিন্তু তিনি অনেক বছর আগেই মারা গেছেন। এখন বাড়িতে থাকেন তার 2 ছেলে আর তাদের পরিবার। কিন্তু যিনি সবকিছু সামলান তিনি দীনেশবাবুর ছোট বউ, অন্তরা দেবী, সবাই যাকে আন্টি বলে ডাকে। অন্তরা দেবী বয়সে 40-এর কাছাকাছি, কিন্তু আভিজাত্য আর ব্যক্তিত্বে আজও তিনি অপরাজেয়। সাদা শাড়ি, লাল পাড় আর মাথায় গোজা খোপা, তাকে দেখলে মনে হয় এখনও যেন কোনো জমিদারির রানী। বাড়ির লোকজন তার কথায় চলে। এই বাড়িরই এক চাকর রামু, বয়স 20-25-এর মধ্যে। গ্রাম থেকে এসেছে কাজের খোঁজে। গায়ের রং শ্যামলা, কিন্তু চোখে এক অদ্ভুত কৌতূহল। বাড়ির কাজে সে পরিশ্রমী, বিশ্বস্ত আর অন্তরা দেবীর কাছে ধীরে ধীরে প্রিয় হয়ে উঠছিল। রামুর চোখে প্রায় ধরা পড়ে, এই মহল যত পুরনোই হোক, এর ভেতরে কিছু অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। কারণ মাঝরাতে প্রায়ই সে শুনতে পায় আন্টির ঘরে ফিসফিসানি। দরজা বন্ধ হলেও ভেতরে আলো জ্বলতে থাকে। কখনো কখনো আন্টি নিজেই রামুকে রাতে ডেকে কিছু অদ্ভুত কাজ করতে বলেন। এক রাতে আন্টি তাকে নিজের ঘরে ডাকলেন। বললেন, রামু, তোকে একটা গোপন কাজ দিতে চাই। কাজটা কেউ জানতে পারবে না। তুই যদি সাহস করে করতে পারিস, তবে আমি তোকে মোটা টাকা দেব গো। রামু প্রথমে ভয় পেয়ে গেল। সে তো সাধারণ চাকর। আন্টি হঠাৎ এমন কথা কেন বলছেন? কিন্তু টাকার লোভে তার ভেতরের কৌতূহল জেগে উঠল। সে সাহস করে বলল, আন্টি, কি কাজ করতে হবে? যদি পারি নিশ্চয়ই করব। অন্তরা দেবী রহস্যময় হাসি দিয়ে বললেন, এখনই সব জানবি না। তুই শুধু জান, এই কাজ যদি সফল হয় তবে তোর ভাগ্য বদলে যাবে। তুই চাকর থেকে মালিকের আসনে বসতে পারবি গি। রামুর বুক ধকধক করতে লাগল। একটা চাকর মালিকের আসনে? কিসের খেলা খেলতে চাইছেন আন্টি? এরপর থেকে আন্টি রোজ রামুকে ছোট ছোট গোপন কাজ দিতে লাগলেন। কখনো গভীর রাতে তাকে পাঠাতেন বাড়ির পুরনো ভাণ্ডার ঘরে, যেখানে বলা হয় জমিদারের গুপ্তধন লুকানো আছে। কখনো আন্টি নিজের পুরনো চিঠি বা দলিল তাকে গোপনে পোড়াতে বলতেন। আর প্রতিবার শেষে হাতে গুজে দিতেন কিছু টাকা। রামু বুঝতে পারছিল, এখানে শুধু টাকার খেলা নয়, এর মধ্যে আছে কোনো প্রেম, প্রতিশোধ আর অতীতের আগুন। একদিন আন্টি হঠাৎ বললেন, রামু, এখন সময় এসেছে তোকে আসল কাজে নামানোর। আজ রাতেই তুই বুঝবি আমি তোকে কেন এতদিন লোভ দেখাচ্ছি গু। রামুর বুক কেঁপে উঠল। আন্টি তাকে হাত ধরে টেনে নিয়ে গেলেন জমিদার বাড়ির অন্ধকার দোতলায়, যেখানে বছরের পর বছর ধরে কেউ যায় না। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই রামু শুনল দরজার ভেতর থেকে যেন কেউ কাঁদছে। আন্টি দরজা খুলে বললেন, এটাই তোর আসল পরীক্ষা রামু। দরজা খোলার পর রামুর চোখের সামনে যা দেখা দিল তা তার কল্পনারও বাইরে। অন্তরা দেবী দরজা খুলতেই এক শীতল হাওয়া বেরিয়ে এলো। ভেতরে এক অন্ধকার কক্ষ, দেওয়ালে পুরনো ছবির ফ্রেম, মাকড়সার জাল আর ধুলোর স্তূপ। মাঝখানে কাঠের একটা পুরনো সিন্দুক, আর তার উপরে সাদা কাপড়ে ঢাকা কিছু। রামু প্রথমে ভয় পেল, কিন্তু আন্টির চোখে দ্বিধা দেখে সে সাহস করে ভেতরে ঢুকল। এখানে যা দেখছিস রামু, এগুলো সাধারণ জিনিস নয়। আন্টি বললেন ধীরে, এগুলোই আমাদের জমিদার বাড়ির আসল ইতিহাস গু। রামু কাপড় সরাতেই চমকে উঠল। ভেতরে পুরনো সোনার গহনা, কিছু দলিলপত্র আর হলুদ হয়ে যাওয়া কয়েকটা প্রেমপত্র। অন্তরা দেবীর চোখে হঠাৎ জল চলে এলো। তিনি রামুকে বললেন, এই প্রেমপত্রগুলো আমার নয়। এগুলো সেই মেয়ের, যাকে আমার স্বামী দীনেশবাবু একসময় ভালোবাসতেন। কিন্তু সমাজ আর পরিবার তাকে মেনে নেয়নি। আর আজ তার সন্তানরা দূরে কোথাও আছে, যাদের অস্তিত্ব কেউ জানে না গি। রামুর চোখ বিস্ফারিত হয়ে গেল। সে তো ভেবেছিল আন্টি শুধু টাকার জন্য তাকে ব্যবহার করছেন, কিন্তু এখন বুঝল এর পেছনে আছে এক ভয়ঙ্কর পারিবারিক কাহিনী। আন্টি হঠাৎ তাকে বললেন, রামু, আজ রাতে তুই এই চিঠিগুলো অন্য কারো হাতে পৌঁছে দিবি।
কেউ যেন বুঝতে না পারে। এগুলো যদি ঠিক জায়গায় না পৌঁছায় তবে আমার পুরো পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে গু। রামু কাপা গলায় বলল, আন্টি, যদি কেউ আমাকে ধরে ফেলে? অন্তরা দেবী মুচকি হাসলেন। তাহলে আমি তোকে বাঁচাবো, কারণ এখন থেকে তুই শুধু চাকর নয়, তুই আমার সঙ্গী গু। রাতের আধারে রামু গোপনে বেরিয়ে পড়ল। চিঠিগুলো নিয়ে সে শহরের এক পুরনো ঠিকানায় পৌঁছাল। কিন্তু সেখানে গিয়ে দেখল, যার কাছে চিঠি পৌঁছে দেওয়ার কথা ছিল সে মানুষটা নেই, বরং দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অচেনা যুবতী। যুবতী রামুর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তুমি নিশ্চয়ই অন্তরা দেবীর লোক। আমি জানতাম একদিন তিনি কাউকে পাঠাবেন। এসো, ভেতরে আসো, তোমাকে অনেক কিছু জানতে হবে গি। রামুর বুক ধকধক করছে। ভেতরে ঢুকতেই সেই যুবতী দরজা বন্ধ করে দিল আর বলল, তুমি জানো না, তুমি এখন যে খেলায় নামতে চলেছ সেটা শুধু টাকার লোভ নয়, এটা হলো ভালোবাসা আর প্রতিশোধের আগুন। তুমি চাইলেও আর বেরোতে পারবে না গে। ভেতরে ঢুকতেই রামু লক্ষ্য করল ছোট্ট একটি ভাড়া বাড়ি, কিন্তু ঘর জুড়ে পুরনো বই, কিছু পুরনো দলিল আর কয়েকটা ছবির ফ্রেম। ছবিতে একজন তরুণী, যিনি দেখতে অনেকটা অন্তরা দেবীর মতো। রামু অবাক হয়ে গেল। এটা কার ছবি? যুবতী হালকা হাসি দিয়ে বলল, তিনি আমার মা। তোমার জমিদার বাড়ির মানুষরা তাকে ভালোবেসেছিল, আবার বিশ্বাসঘাতকতাও করেছিল। তুমি কি জানো তোমার আন্টি আসলে আমার মায়ের সৎ বোন? রামু স্তব্ধ হয়ে গেল। তাহলে এতদিন আন্টি যা করছিলেন সব আসলে এই রহস্যের সঙ্গে জড়িত? যুবতী ধীরে ধীরে বলল, আমি অর্পিতা। বাড়ির যারা মালিক তাদের বিরুদ্ধে প্রমাণ আছে আমার কাছে। তোমার আন্টি আমাকে সাহায্য করছেন, কিন্তু তিনি একা পারবেন না। তুমি যদি সত্যিই সাহসী হও তাহলে এই খেলায় নামতে হবে গে। রামুর মাথা ঘুরছিল। সে তো ভেবেছিল শুধু টাকার লোভে গোপন কাজ করছে, কিন্তু এখন দেখছে এটা জমিদার বাড়ির পুরনো প্রেম, সম্পর্ক আর প্রতিশোধের গল্প। অর্পিতা হঠাৎ বলল, শোনো রামু, আমি জানি তুমি সাধারণ চাকর, কিন্তু তুমি যদি আমাদের পাশে দাঁড়াও তবে শুধু টাকা নয়, তুমি পাবে সম্মানও। আমরা একসাথে যদি প্রমাণগুলো ব্যবহার করি তবে এই জমিদার বাড়ির সিংহাসন কাঁপিয়ে দেওয়া যাবে গু। রামু ভয় পেলেও ভেতরে ভেতরে কৌতূহল বাড়ছিল। সে ভাবল, আন্টি যেমন বলেছিলেন চাকর থেকে মালিক হবার সুযোগ, হয়তো এটাই সেই রাস্তা গু। সেই সময় বাইরে থেকে হঠাৎ করা নাড়ার শব্দ শোনা গেল। অর্পিতা তড়িঘড়ি করে রামুকে কোনায় লুকিয়ে দিল। দরজা খুলতেই দেখা গেল এক অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে, তার হাতে বন্দুক সদৃশ কিছু। যুবক গলা কাঁপিয়ে বলল, অর্পিতা, তুমি এখনো শান্ত হওনি? জানো তো যদি এসব চিঠিপত্র বাইরে যায় তবে সবার জীবন শেষ হয়ে যাবে উ। অর্পিতা ঠান্ডা গলায় বলল, আমার মায়ের অশ্রুর হিসেব একদিন না একদিন মেটাতেই হবে গে। রামু কোনায় লুকিয়ে সব শুনছিল। তার বুক ধকধক করছে। সে বুঝল এই খেলায় ঢুকে পড়লে আর ফেরার পথ নেই। আর হঠাৎ সেই যুবক অর্পিতার হাত থেকে একটা কাগজ ছিনিয়ে নিল। রামু দেখল ওটা সেই প্রেমপত্রগুলোর একটি। যুবক তীব্র চোখে তাকিয়ে বলল, এই কাগজ যদি বাইরে যায় তবে কারও বাঁচার সুযোগ নেই। আজ রাতেই সব শেষ করে দিতে হবে উ। রামুর চোখে অন্ধকার নামল। যুবকটা প্রেমপত্র হাতে নিয়েই বলল, অর্পিতা, তুমি কি ভেবেছ সত্যি সবাইকে প্রকাশ্যে আনতে পারবে? আমি অভিক, দীনেশবাবুর নাতি। এই বাড়ির উত্তরাধিকারী আমি। আমার দাদুর অতীত যদি বাইরে যায় তবে আমরাও মাটিতে মিশে যাব উ। অর্পিতা ঠান্ডা কণ্ঠে বলল, তাহলে তুমি কি তোমার দাদুর অন্যায়ের বোঝা বয়ে বেড়াবে? একটা মেয়ে যার ভালোবাসা ধ্বংস করা হয়েছিল তার প্রতিশোধ কি নেওয়া হবে না? রামু অবাক হয়ে দেখল এই যুবক আসলে জমিদার বাড়িরই সন্তান। তাহলে আন্টির পরিকল্পনার ভেতরে হয়তো এদের বিরুদ্ধেই লড়াই চলছে। রামুর মাথা ঘুরছে। সে ভেবেছিল টাকার লোভে সামান্য কাজ করছে, কিন্তু এখন দেখছে এখানে জমিদার বাড়ির উত্তরাধিকার, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের ইতিহাস জড়িয়ে আছে। সে ভাবল, আন্টি কি তবে অর্পিতার পাশে আছেন, নাকি উল্টে অবিকের সঙ্গেও খেলছে? অবিক হঠাৎ গর্জে উঠল, অর্পিতা, এসব নাটক অনেক হয়েছে। চিঠিগুলো আজ রাতেই পুড়িয়ে ফেলতে হবে, নইলে তুমি আর তোমার লোকজন রক্ষা পাবে না গি। সে রামুকে লক্ষ্য করে বলল, তুমি কে? চাকর না গুপ্তচর? রামু ভয়ে কেঁপে উঠল, কিন্তু সাহস করে বলল,
আমি শুধু আন্টির কাজ করতে এসেছি। অভিক হেসে উঠল। আন্টি? হা হা হা। তুমি জানো না তোমার আন্টি আসল খেলোয়াড়। তিনি একসাথে দুপক্ষকেই ব্যবহার করছেনও নিজের স্বার্থে। রামুর বুক কেঁপে উঠল। আন্টি যাকে সে ভরসা করেছিল তিনি কি তবে আসলেই সবাইকে ফাঁকি দিচ্ছেনও? অর্পিতার চোখে ক্ষোভ, অবিকের চোখে ভয়, আর রামুর মনে সন্দেহ, কে সত্যি কে মিথ্যা। হঠাৎ বাইরে প্রচণ্ড আওয়াজ হল। কেউ যেন দরজায় লাথি মারছে। অবিক তড়িঘড়ি করে কাগজ লুকিয়ে রাখল। দরজা খুলতেই দেখা গেল দরজায় দাঁড়িয়ে আছেনও স্বয়ং অন্তরা দেবী, আন্টি। তিনি ঠান্ডা গলায় বললেন, তাহলে তোমরা সবাই এখানে জড়ো হয়েছ? খুব ভালো। এবার থেকে খেলার আসল নিয়ম আমি বানাব। অন্তরা দেবী ধীর পায়ে ভেতরে ঢুকলেন। সাদা শাড়ির আঁচল বাতাসে দুলছিল, চোখে কঠিন দৃষ্টি। তিনি একবার অর্পিতার দিকে একবার অবিকের দিকে তাকালেন। এত নাটক কিসের জন্য? চিঠি, দলিল, এসব কাগজের টুকরো নিয়ে এত হট্টগোল কেন? অবিক রাগে দাঁতে দাঁত চেপে বলল, মাসিমা, আপনি জানেনও এই প্রেমপত্রগুলো বাইরে গেলে আমাদের সম্মান ধুলায় মিশে যাবে। অর্পিতা জবাব দিল, আর যদি লুকানো থাকে তবে অন্যায়ের বিচার কখনো হবে না। আন্টি মুচকি হাসলেন। বিচার? সম্মান? দুটোই আমার হাতে। তোমরা দুজনেই আমাকে ব্যবহার করতে চাইছ, কিন্তু মনে রেখো আসল চালক আমি। রামু অবাক হয়ে শুনছিল। আন্টি এমনভাবে কথা বলছেন যেন তিনিই পুরো খেলার পরিচালক। আন্টি হঠাৎ বললেন, শোনো, চিঠিগুলো আমি কারো হাতে দেব না। এসব থাকবে আমার নিয়ন্ত্রণে। অর্পিতা, তুমি যদি প্রতিশোধ চাই তবে আমার সঙ্গে থাকতে হবে। অভিক, তুমি যদি উত্তরাধিকার বাঁচাতে চাই তবে তুমিও আমার কথা মানতে বাধ্য হবে। অভিক চমকে বলল, মানে? আপনি কি চান? আন্টি ঠান্ডা গলায় বললেন, আমি চাই এই জমিদার বাড়ির নিয়ন্ত্রণ আবার আমার হাতে আসুক। তোমরা দুজন শুধু আমার দাবার গুটি। সবাই যখন চুপ, আন্টি হঠাৎ রামুর দিকে তাকালেন। আর তুই, রামু? তোকে আমি সাধারণ চাকর ভেবেছিলামও, কিন্তু তুই এখন আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুই ঠিক কর, আমার পাশে দাঁড়াবি নাকি আমাকে শত্রু বানাবি। রামুর বুক ধকধক করতে লাগল। সে বুঝতে পারছিল না আন্টি কি সত্যিই তাকে উঁচুতে তুলবেন নাকি ব্যবহার করে ফেলে দেবেন। হঠাৎ ঘরের ভেতরে একটা পুরনো ঘড়ির ঘণ্টা বেজে উঠল। সবার দৃষ্টি সেদিকে ঘুরল। অভিক চিৎকার করে বলল, না, ওই ঘড়ি বাজলে মানে? আবার কেউ এসেছে। দরজার ফাঁক দিয়ে দেখা গেল একজন অচেনা বৃদ্ধ ভেতরে ঢুকছেন, হাতে লাঠি, চোখে ভয়ানক দৃষ্টি। আন্টির মুখে হালকা কাঁপুনি এলো। তিনি ফিসফিস করে বললেন, অসম্ভব, তুমি এখনো বেঁচে আছো? রামু হতবাক হয়ে তাকিয়ে রইল। এই বৃদ্ধকে? আর কেন আন্টি এত ভয় পাচ্ছেন? ঘরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ধীরে ধীরে বললেন, হ্যাঁ অন্তরা, আমি বেঁচে আছি। তুমি ভেবেছিলে আমাকে মেরে ফেলে দিয়েছ, কিন্তু ভাগ্য অন্যরকম লিখেছিল। অভিক আর অর্পিতা দুজনেই হতবাক। রামুর চোখ বড় হয়ে গেল। কে আপনি? সে জিজ্ঞেস করল কাপা গলায়। বৃদ্ধ উত্তর দিলেন, আমি দীনেশ চৌধুরী, এই জমিদার বাড়ির আসল মালিক। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অভিক কাপা গলায় বলল, দাদু? কিন্তু সবাই তো বলেছিল আপনি বহু বছর আগে মারা গেছেন। দীনেশবাবু চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। মারা যায়নি, আমাকেই মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আর সেই চেষ্টা করেছিল তোমাদের এই প্রিয় আন্টি। অর্পিতা বিস্ময়ে তাকিয়ে রইল। রামুর মাথা ঘুরছিল। যে আন্টিকে সে এতদিন ভরসা করেছিল, তিনি কি সত্যিই নিজের স্বামীকে শেষ করার চেষ্টা করেছিলেন? অন্তরা দেবীর মুখ শক্ত হয়ে উঠল। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলামও। কারণ দীনেশ, তুমি আমাকে কখনো স্ত্রী হিসেবে মানোনি। তুমি ভালোবেসেছিলে অন্য কাউকে, আমার নিজের সৎ বোনকে। আমি কি সহ্য করতে পারতামও সেটা? অর্পিতার চোখে জল চলে এলো। মানে? আমার মাকে? দীনেশবাবু মাথা নেড়ে বললেন, হ্যাঁ অর্পিতা, তোমার মাই ছিল আমার সত্যিকারের ভালোবাসা। কিন্তু সমাজের চাপে আমাকে বিয়ে করতে হয়েছিল অন্তরাকে। সেই থেকে এই অশান্তির শুরু। রামু স্তম্ভিত হয়ে গেল।
সে ভেবেছিল আন্টি তাকে টাকার লোভ দেখিয়ে ছোটখাটো কাজ করাচ্ছেন, কিন্তু আসলে তিনি একটা বিশাল প্রতিশোধের খেলার পরিচালক। একদিকে প্রেম, অন্যদিকে বিশ্বাসঘাতকতা। রামু বুঝতে পারছিল সে এখন এমন এক খেলায় ঢুকে গেছে যেখান থেকে পালানো অসম্ভব। হঠাৎ দীনেশবাবু টেবিল থেকে সেই প্রেমপত্রটা হাতে তুলে নিলেন। তিনি চিৎকার করে বললেন, এই কাগজগুলোই প্রমাণ আমার ভালোবাসা কখনো মরেনি। আজ আমি সত্যি সবার সামনে আনব। আন্টি গর্জে উঠলেন, আমি কাউকে কিছু জানাতে দেব না। যদি দরকার হয়ও আবার তোমাকে শেষ করে দেব। আন্টি হাত বাড়িয়ে টেবিলের পাশ থেকে ধারালো ছুরি তুলে নিলেন। রামু হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এবার সে কি করবে? আন্টির পাশে দাঁড়াবে নাকি বৃদ্ধ দীনেশবাবুকে বাঁচাবে? আন্টি ছুরি হাতে এগিয়ে যাচ্ছেন দীনেশবাবুর দিকে। অভিক চিৎকার করে উঠল, না মাসিমা, এটা আপনি করতে পারেন না গি। অর্পিতা চোখে জল নিয়ে বলল, আমার মাকে যেমন কষ্ট দিয়েছিলেন তেমনি আবার করবেন? রামুর বুক ধকধক করছে। সে হঠাৎ সামনে দাঁড়িয়ে বলল, আন্টি না, এটা অন্যায় হবে গু। আন্টি এক মুহূর্তের জন্য থমকালেন। চোখ লাল হয়ে উঠল। রামু, তুই কিছু বুঝিস না। এই মানুষটাই আমার জীবন ধ্বংস করেছে। আমার ভালোবাসা, আমার সম্মান সব কেড়ে নিয়েছে। আজ যদি তাকে বাঁচতে দিই তবে আমার প্রতিশোধ অপূর্ণ থেকে যাবে গু। তার কণ্ঠে এমন যন্ত্রণা ছিল যে রামুর বুক কেঁপে উঠল। ঠিক তখনই দীনেশবাবু জোরে হাত বাড়িয়ে ছুরিটা কেড়ে নিলেন। কিন্তু ছুরি টানাটানির মাঝেই হঠাৎ দীনেশবাবুর হাত কেটে গেল। রক্ত মেঝেতে ঝরে পড়ল। অভিক চিৎকার করে দৌড়ে গেল দাদুকে ধরতে। অর্পিতা চোখে জল নিয়ে ফিসফিস করল, এটা আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। রামু তড়িঘড়ি করে দীনেশবাবুর রক্ত থামানোর চেষ্টা করল। সে একটা কাপড় ছিঁড়ে ক্ষত বাঁধল। আন্টি একপাশে দাঁড়িয়ে কাঁপছিলেন। রামু দুই গলায় বলল, যত অন্যায় হোক কারো মৃত্যু দিয়ে তার সমাধান হবে না। আমাকে যদি ব্যবহার করতে চান তবে আমি এই খেলায় থাকব না গি। সবাই স্তব্ধ হয়ে তাকালো তার দিকে। রামু প্রথমবার সাহস করে নিজের কথা বলল। হঠাৎ বাইরে থেকে পুলিশের সাইরেন শোনা গেল। অভিক আতঙ্কে বলল, পুলিশ? কে খবর দিল? দরজা খুলে পুলিশ ঢুকল, আর তাদের সঙ্গে আরেকজন পরিচিত মুখ, যিনি আর কেউ নন, অন্তরা দেবীর বড় ছেলে অজিত। অজিত ঠান্ডা গলায় বলল, অবশেষে সব প্রমাণ আমার হাতে এসেছে। আজ রাতেই এই নাটকের পর্দা নামবে। রামু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এবার খেলা পুলিশের হাতে চলে গেল নাকি? পুলিশ ভেতরে ঢুকেই চারপাশে তাকাল। মেঝেতে রক্ত, দীনেশবাবু আহত, আন্টির হাতে ছুরির দাগ। ইন্সপেক্টর কড়া গলায় বলল, এখানে আসলে হচ্ছে কি? কে কাকে আঘাত করল? অভিক তড়িঘড়ি করে বলল, স্যার, আমার দাদুকে হত্যার চেষ্টা করেছে। অর্পিতা প্রতিবাদ করল, না, সত্যিটা ভিন্ন। বহু বছর আগে এই দীনেশবাবুর প্রতি অন্যায় হয়েছিল। প্রমাণ আছে, আমি দেখাতে পারব গো। রামু চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। অজিত সামনে এগিয়ে এলো, স্যার, আমি সব জানি। এই আন্টি বহু বছর ধরে আমাদের পরিবারকে ব্ল্যাকমেল করছে। তিনি গোপনে প্রেমপত্র আর দলিল লুকিয়ে রেখেছেন যাতে আমাদের মানসম্মান ধ্বংস হয়। আর এই চাকর রামুকে দিয়ে তিনি সব গোপন কাজ করাচ্ছেন গো। সবাই একসাথে রামুর দিকে তাকাল। রামুর বুক কেঁপে উঠল। পুলিশ কড়া গলায় বলল, তুমি রামু? সত্যি বলো, তোমার কাজ কি এখানে? রামু গলা শুকিয়ে গেল। সে ভেবেছিল আন্টির জন্য কাজ করছে, কিন্তু এখন সব দায় এসে পড়েছে তার ঘাড়ে। অর্পিতা সামনে এসে বলল, স্যার, রামু দোষী নয়। ও শুধু আন্টির কথায় কাজ করেছে। আসল সত্যি লুকিয়ে রেখেছেন অজিতও। অভিক হতবাক হয়ে তাকাল। অজিত? তুমি আবার কেন? দীনেশবাবু দুর্বল গলায় বললেন, হ্যাঁ, ঠিকই বলছে অর্পিতা। অজিত সব জানত। সেই আসলে চেয়েছিল আমি মরে যাই, কারণ তবেই সে জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকার হবে। অজিতের মুখ লাল হয়ে উঠল। চুপ করো, এসব প্রমাণহীন অভিযোগ। কিন্তু পুলিশ এখন দ্বিধায় পড়ে গেল, কাকে বিশ্বাস করবে? হঠাৎ বাইরে প্রচণ্ড শব্দ হল। বাড়ির পুরনো ভাণ্ডার ঘরের তালা কেউ ভেঙে ফেলেছে। ইন্সপেক্টর চিৎকার করে বলল, চল সবাই ওদিকে যাই। সবাই দৌড়ে গেল ভাণ্ডার ঘরের দিকে।
দরজা খুলতেই দেখা গেল ভেতরে এক সিন্দুক খোলা, আর তার মধ্যে নেই গহনা, নেই কাগজপত্র, সব উধাও। আন্টি হতভম্ব হয়ে বললেন, অসম্ভব, এগুলো ছাড়া আমার খেলা চলবে না গি। রামুর বুক কেঁপে উঠল। তাহলে কে নিয়ে গেল সব প্রমাণ? অজিত, অভিক, অর্পিতা, নাকি অন্য কেউ? ইন্সপেক্টর গম্ভীর গলায় বলল, আন্টি, হাতে ছুরি নিয়ে দাঁড়ানোটা কাকতালীয় নয়। আপনাকে থানায় যেতে হবে গু। আন্টি শিউরে উঠলেন। আমি খুন করতে চাইনি, আমি শুধু ভয় দেখাচ্ছিলাম গু। অভিক হেসে উঠল। মাসিমা, এতদিন ধরে এই নাটক চালাচ্ছিলেন? সব শেষ হয়ে যাবে আজ। রামু কষ্টে দাঁড়িয়ে বলল, স্যার, আমি সাক্ষী দেব, আমি যা দেখেছি সব সত্যি বলবো। অজিত এগিয়ে এসে শান্ত গলায় বলল, স্যার, আমি জানি ভান্ডার ঘরে প্রমাণ লুকানো আছে, চলুন এখনই গিয়ে দেখে আসি। সবাই একসাথে ভান্ডার ঘরের দিকে এগোল। অন্ধকার ঘরে ঢুকতেই দেখা গেল সিন্দুক ভাঙা, সব কাগজপত্র গায়েব। অর্পিতা বিস্ময়ে চিৎকার করল, না, মা বলেছিল এখানেই সব রাখা আছে গি। আন্টির মুখ ফ্যাকাশে, কেউ আমাদের আগেই এসে সব নিয়ে গেছে গি। রামু মেঝেতে হাত বুলাতে বুলাতে কিছু চকচকে জিনিস পেল। ওটা ছিল একটা সোনার আংটি, আর তাতে খোদাই করা অক্ষর, অজিত। পুলিশ সঙ্গে সঙ্গে সেটা হাতে তুলে নিল। ইন্সপেক্টর চোখ রাঙিয়ে বলল, মিস্টার অজিত, মনে হচ্ছে সত্যি আপনি এর সঙ্গে জড়িত। অজিত ভরকে গিয়ে চিৎকার করল, না, এটা আমার ফাঁসানোর জন্য কেউ রেখেছে গি। অভিক রাগে বলল, তাহলে তুমিই দাদুকে মেরে উত্তরাধিকার চাইছিলে? দীনেশবাবু কাপা গলায় বললেন, অজিত সবসময় চেয়েছে আমার জায়গা দখল করতে, কিন্তু ও একা এটা করতে পারবে না, কেউ ওকে সাহায্য করছে গু। সবাই স্তব্ধ হয়ে তাকাল। কে সেই অজানা সহযোগী? হঠাৎই বাইরে বজ্রপাত হল, আকাশ বিদ্যুৎ চমকাল, আর ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে সবাই দিশেহারা। চিৎকার শোনা গেল, বাঁচাও, কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আলো ফিরে আসতেই দেখা গেল অর্পিতা নেই। আন্টি কেঁদে ফেললেন, আমার মেয়ে, কে নিয়ে গেল ওকে? রামুর বুক হাহাকার করে উঠল। রক্তের দাগ, হারানো প্রমাণ, আর এখন অর্পিতার নিখোঁজ হওয়া, সব রহস্য যেন আরও জটিল হয়ে উঠল। ইন্সপেক্টর গম্ভীর গলায় বলল, কেউ বাড়ির ভেতরেই আছে যে পরিকল্পনা করে অর্পিতাকে সরিয়ে দিয়েছে। সবাই ঘর থেকে বের হবে না, আমরা পুরো বাড়ি ঘিরে ফেলছি গু। আন্টি কেঁদে ফেললেন, স্যার, আমার মেয়েকে ফিরিয়ে দিন, আমি সব সত্যি বলে দেব। অভিক ঠান্ডা গলায় বলল, মাসিমা, সত্যি যদি বলতেন তাহলে এতদিন এভাবে নাটক হতো না গি। রামু ভাবল আর চুপ থাকা ঠিক নয়। সে সামনে এগিয়ে গিয়ে বলল, স্যার, আমি জানি ভান্ডার ঘরের ভেতরে একটা গোপন দরজা আছে, আন্টি আমাকে দিয়েই একদিন সেটা খুলিয়েছিলেন গু। সবাই চমকে উঠল। ইন্সপেক্টর রামুকে নিয়ে ভান্ডার ঘরে গেল। দেয়ালের এক কোণে চাপ দিল রামু, আর সত্যিই একটা গোপন পথ খুলে গেল। পথটা ছিল অন্ধকার আর সরু। ভেতর থেকে বাতাসে পুরনো স্যাঁতসেঁতে গন্ধ আসছিল। পুলিশ টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল। হঠাৎ এক কোণে একটা রুমাল পাওয়া গেল, তাতে ছিল অর্পিতার নাম লেখা। আন্টি চিৎকার করে উঠলেন, এটা ওরই, আমার মেয়ে ওখানে গিয়েছে গি। কিন্তু পথের শেষে দরজা বন্ধ, ভেতরে কোনো শব্দ নেই। ঠিক তখনই অজিত পিছন থেকে বলল, স্যার, এ তো পুরনো টানেল, এখান দিয়ে আগে চোরেরা পালাত, হয়তো অর্পিতাকে এখান দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়েছে গু। ইন্সপেক্টর সন্দেহভরে তাকাল, তুমি এসব জানলে কিভাবে? অজিত থমকে গেল, আমি ছোটবেলা থেকেই শুনেছি গু। ঠিক তখনই একজন সিপাহী দৌড়ে এলো, স্যার, সামনের ফটকের পাশে একটা চিঠি পাওয়া গেছে গি। চিঠিতে লেখা, অর্পিতা এখন আমার হাতে, যদি জমিদার বাড়ির পুরনো সিন্দুকের আসল দলিল ফেরত না দাও তবে তাকে আর জীবিত পাবে না গু। সবাই স্তম্ভিত হয়ে গেল। আন্টি কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু সেই আসল দলিল তো আমার কাছেই নেই, কে নিল সেগুলো? দীনেশবাবু হঠাৎ বললেন, আমি জানি সেই দলিল এখন কার কাছে আছে গু। সবাই অবাক হয়ে তাকালো ওনার দিকে। যার হাতে এখন ক্ষমতা, সেই অর্পিতাকে বন্দী করে রেখেছে গি।
রামু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আপনি কি বলতে চাইছেন? আমাদের মধ্যেই কেউ? দীনেশবাবু চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ, আমাদের ভেতরের একজন, যার মুখোশ এখনো খোলেনি। দীনেশবাবু ধীরে ধীরে বললেন, যে দলিলের জন্য এত খুনোখুনি চলছে সেটা কয়েক মাস আগেই আমি লুকিয়ে রেখেছিলাম, কারণ বুঝেছিলাম আমার কাছের মানুষই একদিন আমাকে ধোঁকা দেবে। আন্টি কেঁদে ফেললেন। আপনি কি বলতে চাইছেন আমাদের মধ্যেই কেউ সেই কাগজ চুরি করেছে? দীনেশবাবু মাথা নেড়ে বললেন, হ্যাঁ। অভি ক্ষুব্ধ হয়ে উঠল। আমি জানি এই সব কাণ্ডের পিছনে অজিত ছাড়া আর কেউ থাকতে পারে না। ওর আংটি পাওয়া গেছে ভান্ডার ঘরে। এখন আবার দলিলের জন্য অর্পিতাকে অপহরণ করেছে। অজিত উত্তেজিত হয়ে বলল, আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমার শত্রুরা চায় সবাই আমার উপর সন্দেহ করুক। ইন্সপেক্টর কড়া গলায় বলল, তাহলে প্রমাণ দাও তুমি নির্দোষ। অজিত চুপ মেরে গেল। রামু এবার সামনে এগিয়ে এসে বলল, স্যার, আমি কিছু শুনেছিলাম। আন্টি যেদিন আমাকে দিয়ে গোপন ঘরে ঢুকেছিলেন সেদিন সেখানে এক ছায়ামূর্তি দেখেছিলাম, কিন্তু ভয় পেয়ে কাউকে বলিনি। ইন্সপেক্টর চমকে গিয়ে জিজ্ঞেস করল, ছায়ামূর্তি কে ছিল? রামু কাপা গলায় বলল, আমি পুরোটা মুখ দেখিনি, কিন্তু মনে হয়েছিল ওটা বাড়িরই এক সদস্য। ঠিক তখনই বারান্দার দিকে হইচই শোনা গেল। দুজন সিপাহী ছুটে এসে বলল, স্যার, আমরা টানেলের ভেতরে একটা বস্তা পেয়েছি। সবাই দৌড়ে গিয়ে দেখল বস্তার ভেতরে কিছু পোশাক, এক জোড়া জুতো আর একটা ছুরি। আর সেই জুতোগুলো অর্পিতার ঘরে রাখা জুতোর সঙ্গে হুবহু মিলে যায়। আন্টি ভেঙে পড়লেন, না, আমার মেয়ে এসবের সঙ্গে জড়িত হতে পারে না। ঠিক তখনই বাইরে থেকে বজ্রপাত হল, আর গেটের দিক থেকে একটা গাড়ির হেডলাইট ঝলসে উঠল। গাড়ি থেকে নামল মুখোশধারী একজন মানুষ। অর্পিতাকে টেনে নামানো হলো গাড়ি থেকে, মুখ বাঁধা, হাত বাঁধা। মুখোশধারী গম্ভীর গলায় বলল, দলিল ফেরত দাও, নইলে আজ রাতেই এই মেয়েটি শেষ হয়ে যাবে। সবাই হতবাক। ইন্সপেক্টর বন্দুক তাক করল, কিন্তু লোকটা হেসে বলল, আমাকে ধরতে চাইলে আগে তোমাদের ভেতরের বিশ্বাসঘাতককে চেনো। বিশ্বাসঘাতকের মুখোশ। ইন্সপেক্টর বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে বলল, তুমি কে? মুখোশ খোলো। লোকটা হেসে উঠল, মুখোশ খোলার আগে শর্ত পূরণ করো। দলিল আমার হাতে দাও। আন্টি ভয়ে কাঁপছেন ও বিক্ষিপ্ত হয়ে সামনে এগিয়ে গেল। আমার বোনকে ছেড়ে দাও, নইলে আমি। লোকটা গর্জে উঠল। এক পা এগোলে মেয়েটির জীবন যাবে। অর্পিতার চোখে জল, মুখ বাঁধা, সে শুধু অসহায়ভাবে তাকিয়ে আছে রামুর দিকে। অজিত হঠাৎ বলে উঠল, দলিল আমার কাছে আছে। সবাই চমকে গেল। আন্টি হতবাক হয়ে বলল, তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে? অজিত ধীরে ধীরে ব্যাগ থেকে একটা খাম বের করল। আমি জানতাম একদিন আসল অপরাধী বেরিয়ে আসবে, তাই প্রমাণ লুকিয়ে রেখেছিলাম। মুখোশধারীর চোখ চকচক করে উঠল। খামটা আমার হাতে দাও। ঠিক তখনই রামু হঠাৎ ছুটে গিয়ে অর্পিতার দড়ি কেটে দিল। অর্পিতা মুক্ত হতেই চিৎকার করে উঠল, ওকে ধরো, ও আমার নিজের কাকা, দেবাশিস কাকু। সবাই চমকে গেল। মুখোশ খুলে গেল, আর দেখা গেল দেবাশিসবাবু, দীনেশবাবুর ছোট ভাই, দাঁড়িয়ে আছে রাগে ফুঁসে। দেবাশিসবাবু গম্ভীর গলায় বলল, হ্যাঁ, আমি এই খেলার আসল খেলোয়াড়। দাদা সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিল, আর আমাকে ভিখিরির মতো বাঁচতে দিয়েছিল। আমি চেয়েছিলাম আমার ভাগ ফিরিয়ে নিতে। দীনেশবাবু চোখ ভিজে বললেন, তুই যদি চাইতিস আমি ভাগ দিতাম, কিন্তু তুই খুনোখুনি করে সব শেষ করে দিলি। দেবাশিস হেসে উঠল, এখন আর কিছুতেই থামব না। দলিলটা চাই, নইলে এই বাড়ি রক্তে ভেসে যাবে। ইন্সপেক্টর বন্দুক তাক করতেই দেবাশিস হঠাৎ ধোয়া বোমা ছুড়ে দিল। চারদিক ধোঁয়ায় ভরে গেল, কেউ কিছু দেখতে পাচ্ছে না। চিৎকার শোনা গেল, দলিল আমার হাতে। ধোঁয়া সরে গেলে দেখা গেল খামটা আর অজিতের হাতে নেই। দেবাশিসও অদৃশ্য হয়ে গেছে। আন্টি হতাশ হয়ে মাটিতে বসে পড়লেন। সব শেষ। ও দলিল নিয়ে পালিয়ে গেল। রামু দাঁত চেপে বলল, না আন্টি, খেলা এখনো শেষ হয়নি।
আমি অর্পিতাকে ফিরিয়ে এনেছি, এবার দেবাশিস কাকুকে ধরা পর্যন্ত আমি শান্ত হব না। ধোঁয়া কাটতেই ভীতসন্ত্রস্ত সবাই দিশেহারা। অভিক গলা কাঁপিয়ে বলল, এখন কি হবে? কাকা দলিল নিয়ে পালিয়ে গেছে। রামু মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে বলল, আমি জানি উনি কোথায় গেছে। জমিদার বাড়ির পেছনে পুরনো নীলকুঠির ভাঙা আস্তানা আছে, সেখানে উনি আগেও লুকিয়ে যেতেন। ইন্সপেক্টর চোখ রাঙিয়ে আদেশ দিল, চল সবাই, দেরি করা যাবে না। রাত গভীর। সবাই মশাল হাতে নীলকুঠির সামনে দাঁড়াল। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অদ্ভুত সোদা গন্ধে নাকে লাগে। আন্টি কাপা গলায় বলল, এই জায়গাটা তো অভিশপ্ত। এখানে অনেক আগে নীলচাষীদের অত্যাচারে মানুষ মরেছিল। হঠাৎ ভেতর থেকে টর্চের আলো ঝলসে উঠল। দেবাশিসবাবুর কণ্ঠস্বর ভেসে এল, এসেছ? খুব ভালো, তোমরা সময়মতো পৌঁছেছ। সে মশালের আলোয় সামনে এসে দাঁড়াল, তার হাতে দলিল ধরা। এখনো সময় আছে, আমাকে এই বাড়ির মালিক মানো, আর আমি তোমাদের শান্তিতে থাকতে দেব। না হলে এই কাগজ আগুনে ফেলে দেব। অর্পিতা চিৎকার করে উঠল, কাকা, দয়া করে থামো, তুমি আমাদের শেষ আশ্রয়টুকু নষ্ট করে দিচ্ছ। দেবাশিস হেসে উঠল, তুমি বোঝো না অর্পিতা, এটা আমার ন্যায্য অধিকার। হঠাৎ রামু পিছন দিক দিয়ে ছুটে গিয়ে দেবাশিসের হাত থেকে দলিল ছিনিয়ে নিল। কিন্তু দেবাশিস প্রস্তুত ছিল। সে রামুকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। দলিল আবারও হাতছাড়া হতে হতে অভিকের হাতে এসে পড়ে। অভিক জোরে চিৎকার করল, স্যার, ধরুন ওকে। ইন্সপেক্টর বন্দুক তাক করতেই দেবাশিস পাশের দেওয়ালের ভেতর লুকানো একটা গোপন দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। সবার চোখ কপালে। জমিদার বাড়ির ভেতরে গোপন পথ? আন্টি ফিসফিস করে বললেন, এই পথটার কথা আমিও জানতাম না, তবে শুনেছিলামও পুরনো আমলে এই সুড়ঙ্গটা নদীর ধারে গিয়ে মিশেছে। অভিক আতঙ্কিত হয়ে বলল, মানে কাকা দলিল নিয়ে পালিয়ে যেতে চাইছে নদীপথে? রামু দাঁত চেপে বলল, না, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ সেটা সম্ভব নয়। সবাই সেই অন্ধকার গোপন সুড়ঙ্গে প্রবেশ করল। অপর প্রান্তে তাদের কি অপেক্ষা করছে তা কেউ জানে না। সবাই মশাল হাতে এগোচ্ছে। দেয়ালে শ্যাওলার গন্ধ, পানির ফোঁটার টুপটাপ শব্দ ভেসে আসছে। আন্টি কাপা গলায় বললেন, এই পথ তো অনেক পুরনো, হয়তো ভেঙে পড়তে পারে। রামু সামনে এগিয়ে পথ দেখাচ্ছে, তার চোখে শুধু একটাই দ্বিধা, অর্পিতা আর এই বাড়িকে বাঁচাতেই হবে। হঠাৎ অভিক চিৎকার করে উঠল, আহ! পা ফসকে গেল। তার পায়ের নিচে মাটি ভেঙে গর্ত তৈরি হল। রামু ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তুলল, না হলে সে পড়ে যেত গভীর খাদে। ইন্সপেক্টর রাগে বলল, দেবাশিস ইচ্ছে করেই এই ফাঁদ বানিয়েছে, সে জানে আমরা ওর পিছু নেব। সুড়ঙ্গের ভেতর থেকে দেবাশিসের গলা ভেসে এল, ফিরে যাও সবাই, না হলে তোমরা কেউ জীবিত বেরোতে পারবে না। অর্পিতা কেঁদে উঠল, কাকা, তুমি কেন এমন করলে? আমরা তো পরিবার। দেবাশিস হেসে উত্তর দিল, পরিবার? পরিবার আমাকে কখনো মূল্য দেয়নি। আজ আমি প্রমাণ করব ক্ষমতাই আসল পরিবার। অল্প দূর এগোতেই সবাই দেখতে পেল দেয়ালে অদ্ভুত কিছু প্রতীক আঁকা। আন্টি অবাক হয়ে বললেন, এগুলো জমিদার আমলের গোপন চিহ্ন, মানে এই পথটা আসলে গুপ্তধনের দিকে যায়। অভিক বিস্ময়ে বলল, মানে কাকা শুধু দলিল নয়, গুপ্তধনও চাইছে? ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে ধাতব শব্দ শোনা গেল। মনে হলো কোনো বিশাল দরজা খুলছে। আলো ঝলসে উঠল আর দেবাশিসের হাসি প্রতিধ্বনিত হল, স্বাগতম আমার রাজ্যে। সবাই স্তব্ধ। চোখের সামনে বিশাল এক ভূগর্ভস্থ কক্ষ, চারদিকে সোনার মুদ্রা, গহনা আর পুরনো জমিদারি সম্পদ। কিন্তু সেই গুপ্তধনের সামনে দাঁড়িয়ে দেবাশিস বন্দুক হাতে তাদের দিকে তাক করে আছে। দেবাশিস বন্দুক উঁচিয়ে চিৎকার করে উঠল, কেউ এক পা এগোবে না। এই গুপ্তধন এখন আমার, এবং এই দলিলও। আন্টি সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন, ধনসম্পদ তোমাকে আনন্দ দেবে না দেবাশিস, শুধু অন্ধকারে ঠেলে দেবে। দেবাশিস হেসে উঠল, আমি অন্ধকারেই জন্মেছি আন্টি, আজ সেই অন্ধকারই আমার আলো। ঠিক তখন রামু ধীরে ধীরে একটা পাথরের পেছনে সরে গেল। অভিক তার ইশারা বুঝে মাথা নেড়ে সম্মতি জানাল।
দেবাশিস সবার দিকে বন্দুক তাক করায় তাদের সুযোগ মেলেনি। কিন্তু রামু চুপিসারে পেছন থেকে এগোচ্ছে। হঠাৎ রামু ঝাঁপিয়ে পড়ে দেবাশিসের হাতে ধাক্কা দিল। বন্দুক মাটিতে পড়ে গেল, গুলি ছিটকে দেয়ালে লেগে প্রতিধ্বনি তুলল। দেবাশিস আর রামুর মধ্যে হিংস্র লড়াই শুরু হল। গুপ্তধনের ঘরের মধ্যে দুজনের ধাক্কাধাক্কিতে সোনার মুদ্রা ছড়িয়ে পড়ল মাটিতে। আন্টি চিৎকার করে উঠলেন, রামু সাবধানে! অভিক বন্দুকের দিকে ছুটল, কিন্তু দেবাশিস এক ধাক্কায় তাকে সরিয়ে দিল। তারপর আবার দলিলটা কুড়িয়ে নিল। হঠাৎ আন্টি সামনে এগিয়ে এসে দেবাশিসের মুখোমুখি দাঁড়ালেন। তার চোখে কোনো ভয় নেই। তুমি যদি পরিবারকেই ধ্বংস করো, তবে এই ধন তোমার অভিশাপ হবে গি। দেবাশিস থমকে গেল এক মুহূর্তের জন্য। তার হাত কাঁপতে শুরু করল। কিন্তু পরের মুহূর্তেই সে হিংস্র গলায় বলল, না, আমি আর পিছিয়ে যাব না গি। ঠিক সেই সময় সুড়ঙ্গের দেয়ালে ভয়ঙ্কর শব্দ হল। দেয়াল কাঁপতে শুরু করল। আন্টি আতঙ্কে বললেন, এই ঘরটা হয়তো ভেঙে পড়ছে। গুপ্তধন আমাদের গিলে খেতে চাইছে। রামু গর্জে উঠল, এবার শেষ খেলা হবে দেবাশিস গো। একদিকে ভেঙে পড়তে থাকা দেয়াল, অন্যদিকে দেবাশিসের হাতের দলিল। জীবনমরণ লড়াইয়ের দ্বারপ্রান্তে সবাই দাঁড়িয়ে গেল। পর্ব: জমিদার বাড়ির বিচার। গুপ্তধনের ঘরের দেয়াল ফাটতে শুরু করেছে। মুদ্রা আর গহনা মাটিতে ছড়িয়ে পড়ছে। সবার মুখে আতঙ্ক। রামু চিৎকার করে বলল, সবাইকে নিয়ে বেরোতে হবে এখনই। কিন্তু দেবাশিস দলিল আঁকড়ে ধরে পাগলের মতো হাসতে লাগল। না, আমি কিছুতেই ছাড়ব না। এই ধনই আমার রাজত্ব। রামু ঝাঁপিয়ে পড়ে দেবাশিসের হাত থেকে দলিল কেড়ে নিতে চাইল। দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হল। হঠাৎ মাটির উপর একটা বড় পাথর ভেঙে পড়ল, ধুলোয় ভরে গেল চারদিক। অভিক বন্দুকটা তুলে ধরল, কিন্তু আন্টি তার হাত চেপে ধরে বললেন, না অভিক, রক্ত দিয়ে লড়াই শেষ করা যাবে না। ন্যায় বিচার নিজের পথেই হবে গু। হঠাৎই ভাঙা মেঝে ধসে গেল। দেবাশিস সেই গহ্বরের দিকে টেনে নেওয়া হল। তার মুখে তখনও হাহাকার। আমার ধন, আমার দলিল। রামু চেষ্টা করেছিল তাকে ধরতে, কিন্তু পারেনি। শেষ মুহূর্তে দেবাশিস অন্ধকারে হারিয়ে গেল। আর দলিলটা তার হাত থেকে ছুটে এসে আন্টির পায়ের কাছে পড়ল। সবাই সুড়ঙ্গ থেকে দৌড়ে বেরিয়ে এল। দেয়াল ভেঙে পড়ল পিছনে, ধুলোয় ঢেকে গেল গুপ্তধনের কক্ষ। অর্পিতা মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলল, সব শেষ হল উ। আন্টি দলিল হাতে নিয়ে শান্ত গলায় বললেন, না অর্পিতা, সব শুরু হল আজ। আজ থেকে এই বাড়ি আর কারো লোভের হবে না। এই জমিদার বাড়ি থাকবে তোমাদের ভালোবাসার জন্য গু। ইন্সপেক্টর মাথা নেড়ে বলল, দেবাশিস তার লোভের শাস্তি পেল, কিন্তু তোমরা পরিবার বাঁচালে গু। অভিক ক্লান্ত গলায় বলল, এই বাড়ি আবার নতুনভাবে বাঁচবে গু। রামু চুপচাপ দাঁড়িয়েছিল। আন্টি তার দিকে তাকিয়ে বললেন, তুমি শুধু একজন চাকর নও, তুমি এই পরিবারের আসল রক্ষক। রামুর চোখ ভিজে উঠল। প্রথমবার মনে হল সে সত্যি এই পরিবারের অংশ। জমিদার বাড়ির আঙিনায় ভোরের আলো ফুটল। পাখির ডাক ভেসে এলো, যেন রাতের অন্ধকার কেটে গেল অবশেষে। সোনার মুদ্রা, গুপ্তধন, লোভ, সব ধ্বংস হল ভাঙা দেয়ালের নিচে। কিন্তু বেঁচে থাকল শুধু ভালোবাসা আর বিশ্বাসের জয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।